নির্বাচনের পথে হাঁটছে সরকার, ইসির সিগন্যাল পেলেই তারিখ ঘোষণা। জানাবো কবে মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। রাষ্ট্র প্রশাসন, আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচন নয় বললেন ভিপি নূর। হাসিনার পতন হজম করতে না পেরে অপপ্রচারে মেতেছে বিজেপি বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো দেশকে লুট করে নিয়েছে একটি পরিবার বললেন জামায়াতে আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনের পথে হাঁটছে সরকার, ইসির সিগন্যাল পেলেই তারিখ ঘোষণা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, এই লক্ষ্যে সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্বও নেয়নি। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে। ধর্ম উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে। তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না। যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, সুতরাং এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের মুখের ভাষা এই সরকার বুঝে এবং বুঝতে চেষ্টা করবে। তিনি আরো বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ গুণীজনদের সম্মান না দিয়ে দলীয় চোর ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের গুণীজন সাজিয়ে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছে। রাষ্ট্রের একজন গুণীজনও আওয়ামী লীগের শাসনামলে সম্মাননা পায়নি। কবে মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর? হাইকোর্টের রায়ে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও। এবার জনমনে প্রশ্ন উঠেছে, কবে মুক্তি পাচ্ছেন বাবর? তার উত্তরও মিলেছে ডিআইজি প্রিজন্সের কথায়। রোববার ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারছে না। কারণ আরও কয়েকটি মামলায় সাজা ভোগ করছেন তিনি। মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আরও 11টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে 6টিতে সাজাপ্রাপ্ত আসামি তিনি। আরও 5টি মামলা বিচারাধীন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রোববার রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাবন্দী আছেন ঢাকার কেরানীগঞ্জের কারাগারে। রোববারের রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির বলেন, বিচারিক আদালতের রায়ে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু বিচারিক আদালতের বিচারটা আইনের ভিত্তিতে হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যে মিল নেই। শোনা সাক্ষ্যের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। এই জন্য যে সাজা দেওয়া হয়েছে তাকে অবৈধ বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে খালাস দিয়েছেন সব আসামিকে। রায়ের প্রতিক্রিয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান জানিয়েছেন, তারা ন্যায় বিচার পেয়েছেন। তিনি বলেন, আল্লাহর দিকে চেয়েছিলাম ন্যায় বিচারের জন্য, আল্লাহ ন্যায় বিচার দিয়েছেন, আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাবরের ছেলে লাবিব ইবনে জামান বলেন, আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি। আশা করছি ইনশাল্লাহ আমার বাবাকে ফিরে পাবো। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য এই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়।
রাষ্ট্র প্রশাসন, আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচন নয়, বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগের রাষ্ট্র প্রশাসন, আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশন সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে। রবিবার গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখায় আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিপি নূর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে নিজেদের অবস্থান ধরে রাখতে। তারা দ্রুত নির্বাচন চায়, তাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি, তাই জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। ফ্যাসিবাদ আবার আসতে না পারে এই ব্যাপারে বিএনপি, জামায়াত সহ আমাদের এক থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। হাসিনার পতন হজম করতে না পেরে অপপ্রচারে মেতেছে বিজেপি, বললেন রিজভী। শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার, তাই অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও তার সহযোগীরা। ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে দেশের শান্তির অভাবনীয় এক স্বর্ণদ্বার উন্মোচিত হয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার। অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করেছিল। তিনি বলেন, এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা নীল নকশা করছে। ভারতের সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার্স নিরাপদ থাকবে। একজন স্বৈরাচারের পতন নিয়ে কোনো দেশের এমন আহাজারি বিশ্বে বিরল। বাংলাদেশে ভারতের কতিপয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়াজাল দিয়ে ঘেরা। বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। প্রতিদিন বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য, বিবৃতি, হুঙ্কার এবং অভিযোগ করেই চলেছে। কলকাতায় আমাদের উপহাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক প্রকাশ্যে এসেছে। তাদের যে কোনো ভিত্তি নেই তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অফ আমেরিকার করা একটি জরিপে অংশগ্রহণকারী 64.1% মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। একটি প্রতিবেদনের বরাত দিয়ে রিজভী বলেন, ভারতে 250টিরও বেশি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে, 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 60,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতের মুসলিম, খ্রিস্টান এবং শিখ সম্প্রদায় যৌথভাবে সাম্প্রদায়িকতার হুমকির সম্মুখীন। হিসাব করলে দেখা যাবে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। এদিকে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী